সংবিধানটা তো এখনো আছে। ওই সংবিধান দিয়ে তো আপনারা গেলে আবার উল্টো ধরুন আপনারা ক্ষমতায় আসলেন, আরেকটা দল আসলে তো সেও স্বৈরশাসক হওয়ার সুবিধা পাবে। এইজন্য সংবিধানটাকে সংবিধান গ্র্যাজুয়েশন, সংবিধান সংশোধনের সিস্টেমটা পরিবর্তন করা দরকার। সংবিধান কিন্তু অনলি থিং না ভাই, আপনাকে আবারও বলি, রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করা মেবি আ স্ট্রং ফ্যাক্টর। সরি আমি বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমি বলতে চাইছি যে দেখুন, সংবিধানে যে এখন জুলাই সনদে যে পরিবর্তনগুলো সর্বসম্মতিক্রমে এবং গভর্নেন্স সিস্টেমটাকে এম্পাওয়ার করার জন্য মনে রাখতে হবে, সরি যাই হোক, এটা মনে রাখতে হবে আমাদেরকে যে গভর্নেন্স সিস্টেমকে আপনি সংবিধান যদি মনে করেন যে চেঞ্জ করবেন, আগে চেঞ্জ করবেন, তারপরে আপনি একটা মানে নির্বাচনে আসবেন, এর চেয়ে ভ্রান্ত যেটা হচ্ছে এই যে আমি আপনাকে বলি যে কারণ আমরা যদি নির্বাচন ব্যবস্থাটাকে মানে একটার পর একটা নির্বাচন আসতে থাকে, যোগ্য দল আসতে থাকে এবং মোটামুটি ভাবে যেটা আপার হাউস লোয়ার হাউস নিয়ে কথা হচ্ছে, সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স আমরা ক্রিয়েট করতে পারি। আমরা চেক অ্যান্ড ব্যালেন্স নির্বাচনের জন্য দায়িত্বশীল পদগুলো এই সংবিধানের পাশাপাশি মাঠ প্রস্তুত কিনা, এই যে দেখেন আগে যারা দিনের ভোট রাতে করেছে তারা তো এখনো মাঠে আছে নাকি? যেমন এই যে তাতে কি হয়েছে, তাদের আমরাই তো দিনের ভোট যারা রাতে দিয়েছেন, তাদের যে ছায়া, যারা তাদেরকে ইমিউনিটি দিয়েছিল যে ভোট নিয়ে আসো, তোমাদের কোনো কিছু হবে না, তোমাদের ভয়ের কিছু নাই, সেই ছায়া তো পাশের দেশে ছায়া দিচ্ছে ভাই। সেইদের সে তো আর এই দেশে নাই, সে তো ফেরারি হয়ে চলে গেছে। ফলে ভাইয়া আবারও বলি আপনাকে, এই বাতাবরণ তারপরে এটা পরিবর্তন না হওয়া, মাঠটাকে পরিপূর্ণভাবে মনস্তান্ত্রিকভাবে মানুষকে নির্বাচনমুখী একটা সাহস না যুগিয়ে নির্বাচনে এই মুহূর্তে দিলে আমরা পুনরায় আবার বলতেই হয় নজরুল ভাই, আপনি বাংলাদেশে এসে ঘুরে যান, আপনি দেখুন মাঠ প্রস্তুত কিনা। 100 জনের মধ্যে আপনাকে 87 জন বলবে তারা একটা নির্বাচন চায়, কারণ তারা ভোটই দেয়নি কখনো। এবং এখন যেটা হয়েছে জুলাইয়ের পরে হয় কি, নির্বাচন তো আমিও চাই, আমি তো ভোটার, আমিও প্রবাসী থেকে তো ভোট দিব। এবং যদি আপনি আমাদের মাঠ জানতে হলে আপনাকে মাঠে আসতে হবে, মাঠ জানতে হলে মাঠ প্রস্তুত কিনা এটা আপনাকে জনগণের কাছে জানতে হবে। আমি তো দল, আমি তো বলবোই যে আমার মাঠ প্রস্তুত, আপনাকে আসতে হবে মাঠে। বিভিন্ন যে আমাদের সার্ভে গুলো হয়েছে, প্রতিটা সার্ভেতে মানুষ ভোটের পক্ষে মতামত দিয়েছে। আপনি বিগত আমাদের অসংখ্য সার্ভে বোধহয় আছে, আপনার কাছে ডকুমেন্ট থাকার কথা, আপনি সেটা মিলিয়ে দেখেন। আরেকটা কথা আপনি দেবেন, সবচেয়ে বড় যে জিনিসটা, আপনি জনগণকে ব্যবহার করলেন, আপনি গণ অভ্যুত্থান আনলেন, আপনি এমন কিছু মানুষকে মানে রাষ্ট্র কাঠামো পরিচালনার দায়িত্ব দিলেন যাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, এই ভরসায় যে তারা দেশে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারবে। এবং এটা করার পরে আপনি ভোটার দিতে চাইছেন না, মাঠ রেডি না, সংবিধান রেডি না, নানা ধরনের প্রশ্ন আপনি তুলছেন, সেই কি আপনার সুরটা কি আওয়ামী সুরি হয়ে গেল না? সেই আওয়ামী লীগের মধ্যে আমাদের ভোটটা যে আবার দিনের ভোট আবার সকালে হয়ে যাবে কিনা সেটাও নিয়ে একটা সন্দেহ আছে। আবার বললাম তো আপনাকে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ওইটুকু আস্থা তো আমরা ওই আস্থা নিয়েই তো এখানে বসিয়েছি যে এই সরকার, শুনুন, সরকারি সহযোগিতা ছাড়া, আবারও বলি ভাইয়া, আমি একটা জিনিস বোধহয় বুঝাতে, আচ্ছা আপনি বলেন, আমরা বোধহয় নির্বাচন কমিশনের প্রতি তো এনসিপির আস্থা নেই ছাত্রদের দলে, তারা তো বলতেছে তারা অনাস্থা জানাক সরকারের কাছে, সমস্যা নাই তো, তারা অনাস্থা জানাক। এখন একটা পার্টি, ভাইয়া শুনুন, একটা পার্টি যদি বলে 47টা পার্টির মধ্যে আমার অনাস্থা নাই, 46টা বলে আমার আস্থা, মানে আমার আস্থা নেই, আপনি যদি 40টা বলে আমার আস্থা আছে, কোনটাতে যাবেন আপনি? গণতন্ত্র তো এখানেও আছে না? নাকি ওই একটা পার্টি পাওয়ারফুল পার্টি বলে আপনি তার কথাই শুনবেন? কিন্তু কোনটা মাঠ কি চাই সেটা তো দেখা দরকার। এখন মনে করেন না, মাঠ এনসিপি কিন্তু মাঠ নয়, এনসিপি একটা দল, এনসিপি কিন্তু মাঠ নয়। আমি আপনার এলাকার কথা বলি, যে আপনি যেখান থেকে নির্বাচনী অংশগ্রহণ করবেন, যেখানে আপনি সংসদীয় আসন থেকে দাঁড়াবেন, ওই জায়গায় আপনি কি মনে করছেন পুরো সেটআপটা আগের জায়গা থেকে পরিবর্তন করা গেছে কিনা ওই জায়গাটাতে, যেটা যারা এজেন্ট ছিল রাতের ভোট
দিনের পর রাতে করেছে ওই ধরনের এজেন্টরা করেনি আপনাকে সবচেয়ে বড় কথা দিনের ভোট রাতে যারা করেছে সরকারি জনপ্রশাসন আমলা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন জন যারা এক্স্যাক্টলি জনপ্রশাসন পুলিশ প্রশাসন। আচ্ছা এরা কার আন্ডারে ছিল? যাদের সব ধরনের ইমিউনিটি ছিল, যারা ছাত্র হত্যা করেছে, যারা সব ধরনের অন্যায় করেছে, কিন্তু তাদের সেই মাথারা কোথায়, তাদের ওই ব্রেন কোথায়, তাদের ওই ইমিউনিটি কোথায়? আপনি কি মনে করেন জনপ্রশাসন একটা ডিসি এইবারের নির্বাচনে যদি 19-20 করে তার বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? যারা ভোট দিবে তারা এবার ভোট বুঝেও নিবে। আপনাকে একটা কথা বলি, জুলাই অভ্যুত্থান যারা ভোট দিবে তারা ভোট এবার বুঝেও নিবে, এটা আপনি নিশ্চিত থাকেন। আমি জানি না ভোটটা কবে হবে, আপনাকে এবার বলি, আমি আশা করি যে ফেব্রুয়ারিতে হবে, কিন্তু ফেব্রুয়ারি হোক বা যেদিনই হোক, এই জনগণ যখন এইবার ভোট দেবে না তারা বুঝেও নিবে। রিজনটা কি জানেন? ক্রস ফায়ারের ভয় বা তুলে নেওয়ার ভয়, এই যে আপনার দিনে মানে রাতের বেলা যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয়, সন্তান সন্ততি পরিবারের নির্যাতনের ভয়, এই ভয়গুলো তো এবার আর ভোটারদের মধ্যে নাই। ফলে তারা কিন্তু মুক্তভাবে ভোটটা দিবে। আপনি 10,000 লোকের ভোট, যেখানে 10,000 লোক ভোট দিতে সক্ষম, আপনি 300 লোককে ভোট দিতে দিচ্ছেন, ভোট ইচ্ছাকৃতভাবে স্লো করে দিচ্ছেন। এই যে প্রসেসগুলো, মেকানিজমগুলো যারা করেছেন তাদের মাথার উপরে একটা ইমিউনিটি দেওয়ার মতো সিস্টেম ছিল ভাই। আমি আবারও আপনাকে বলছি, বারবার বলছি, সেই সিস্টেমে সব মাথাগুলো ছিলেন, জনপ্রশাসন থেকে শুরু করে সবাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার এখানে, তার যে তিনি যেভাবে মোটামুটি ভাবে সাজিয়েছেন, এখন নির্বাচন কমিশনে যাদেরকে আনা হয়েছে, তার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা তো আমরা রাখি যে দিনের ভোট রাতে হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং যদি হয়ও তাদেরকে এবার খুব মানে ক্রুয়েল কনসিকুয়েন্স ফেস করতে হবে, কারণ এটা কিন্তু আর সমন্বিত এফর্ট। শেখ হাসিনা যেমন বলেছেন আমাকে এনে দাও, এখন বলার কেউ নাই। রাজনীতি তো ফুটবল খেলার মাঠ নয় যে একই স্টাইলে একই বল একই ভাবে শট দিবে। এখানে রাজনীতি হচ্ছে যে কাজটা আওয়ামী লীগ করছে সেটা হয়তো হবে না, অন্যভাবে হতে পারে, কিন্তু সব মিলিয়ে আমরা যেটা সংকট দেখছি যে আপনি বলেন আমাকে, আপনি আমাকে আমি কেন এত নেগেটিভ ভাববো আপনি বলুন তো? যাব অথবা জার্মান থেকে ভোট দিব আপা, এই ওই জায়গাটা সমস্যা। আমরা এত কেন নেগেটিভ ভাববো বলুন? এটা তো আমাদের সরকার, এটা তো আমাদের অভ্যুত্থান, এটা তো আমাদের চেতনা। আমরা কেন এত নেগেটিভ ভাববো? আমি তো পাই নাই দেশটাকে, আমি তো 1991 পরে দেশটাকে পাই নাই। তো স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যেভাবে আমরা ছাত্ররা জীবন দিয়েছে, কিছু ছাত্র ওখানকার সময় মানুষ মারা গেছে এরশাদ আমলে, এবং আপনারা 90 এর জনসংশ্লিষ্টতা, আমরা পাই নাই তো এই জায়গাটা। উইথ ডিউ রেসপেক্ট টু ইউ অল, এবং 90 এর সমস্ত মানুষ যারা যুদ্ধ করেছে নিশ্চয় তারা সর্বোচ্চ দিয়ে করেছেন, মানুষ মারা গেছে। 90 এর জনসংশ্লিষ্টতা অভ্যুত্থানের আর 24 এর আকাশের পাতাল। আমি এইটুকুই বলতে পারি আপনাকে। সারা বাংলাদেশ জুড়ে ফুটে উঠেছিল, এবং আবার এটা তুলনার বিষয় নয়, এই ব্যাপকতা, এই যে ক্ষোভ, এই যে কষ্ট, এটার যে ব্যাপকতা না, দেখুন 90 এর আন্দোলন কিছু আনতে পারুক আর না পারুক, আমাদের 3টা রেজিম দিতে পেরেছিল আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোটামুটি ভাবে, যতক্ষণ পর্যন্ত মানে বহির শক্তি এখানে হাত না দিয়েছে। ইভেন আওয়ামী লীগও একটা হেলদি ইলেকশন করে বেরিয়ে এসেছিল, এটা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু পরবর্তীতে যখন এখানে বহিঃশক্তির হাত পড়লো, এখানে সুনির্দিষ্ট জিওপলিটিক্যাল কারণে বাংলাদেশকে প্রয়োজন হয়ে পড়লো, এবং বাংলাদেশকে অবশ্যই মানে তাদের মানে বিভিন্ন মানে ক্ষুদ্র পরাশক্তির তাদের মানে কন্ট্রোলে রাখাটা ম্যান্ডেটারি হয়ে গেল। তখন থেকেই বাংলাদেশ থেকে ইলেকশন, নির্বাচন, মানে কি বলে সরি রাজনীতি, সবকিছু ধ্বংস করে স্লোলি ধ্বংস করা হলো। এবং তার ফার্স্ট টেস্ট কেস ছিল 2009 পরে 14, এরপরে তো এটা ডাল ভাত হয়ে গেল। প্রতিবার নির্বাচন হয়, ওই দেশ থেকে এসে আমাদেরকে বলে নির্বাচনে অংশ নিতে হবে, এবং এত দূর পর্যন্ত যে আমরা বোধহয় ভুলে মানে প্রধানমন্ত্রী ছিলেন পাশের দেশের, ভুলে গেলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওই যে জ্যোতি বসু, প্রণব মুখার্জি, ওনার বইটা পড়েছেন আপনি? সেখানে কিভাবে উনি বাংলাদেশের নির্বাচন নিয়ে লিখেছেন দেখুন। অনেকের হয়তো এই বইটা নাও পড়া হতে পারে, একটু শুনবে, একটু বলেন আমাদেরকে, আমরা একটু শুনতে চাই। না, আমি বেসিক্যালি ওখানে বলা আছে যে তৎকালীন প্রধানমন্ত্রী তার সাথে যোগাযোগ করলেন, এবং তাকে সহায়তা করলেন খুব চমৎকার ভাষায়, খুব কৌশলী ভাষায়। আমি হুবহু এখন ওয়ার্ড টু ওয়ার্ড আপনাকে বলতে পারছি না, কিন্তু এখানে একটা স্ট্যান্ডা আছে, আমি পেজ মানে আপনাকে সহ পেজ এবং স্ট্যান্ডা সহ এটা আপনাকে আমি পরে জানিয়ে দিব। কিন্তু আমি এই ধরনের অসংখ্য আরো বাংলাদেশে আসলেন যে ভদ্রমহিলা, ওই যে আপনার এরশাদ সাহেবের যখন যেতে চাইলেন না নির্বাচন, একের পর এক প্রতিবারই তো ঘটেছে, একই তো ঘটে। হর্ষবর্ধন শ্রিংলা ছিলেন যখন, তারপরে পঙ্কজ শরণ ছিলেন যখন, তিনি এইবারের 18-এর ইলেকশনের পরে না 24-এর ইলেকশনের পরে ওপেন একটা বইয়ের মোড়ক উন্মোচনে খুব পরিষ্কার বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কাউকে ক্ষমতা আসে আমরা অ্যালাউ করতে পারি না।